স্বাগত অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা আজকে তোমাদের সাধারণ গণিতের তথ্য উপাত্তের পাই চিত্র নিয়ে আলোচনা করব। পাই চিত্র, পাই একটি গ্রিক প্রতীক। এইভাবে যা একটি ধ্রুব সংখ্যা, অর্থাৎ পায়ের একটা নির্দিষ্ট মান আছে। আমরা জানি পায়ের মান আমরা বৃত্ত অধ্যায়ে আমরা দেখেছি, যখন আমরা সেখানে সমস্যা সমাধান করেছি, পায়ের একটা মান ধরা হয়েছে কত 3.1416। ইহার পূর্ববর্তী মান ছিল কত 22/7, অথবা 355কে 113 দিয়ে ভাগ করলে একটা আদর্শ একটা ধ্রুব মান পাওয়া যায়। সারা দুনিয়াব্যাপী গণিতবিদগণ এই মানটিকে কি স্বীকৃতি দিয়েছেন। তা আমরা যে পরিসংখ্যান অর্থাৎ তথ্য এবং উপাত্তে পাই চার্ট বা পাই চিত্র হলো একটা বৃত্ত লেখা, অর্থাৎ যে লেখচিত্রটা দেখতে বৃত্তের মতন হবে। আমরা জানি একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় একটা বৃত্তের কেন্দ্রে। এখন পরিসংখ্যান যদি একই জাতীয় কিছু তথ্যের সংগ্রহ বা তথ্যের সমাবেশ যদি হয়, যেমন আমি যদি স্টুডেন্টদের প্রাপ্ত নম্বরের কথা চিন্তা করি, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 এই রেঞ্জের মধ্যে যারা নম্বর পেয়েছে তাদেরকে পাই চিত্রে সাজাইতে হবে। অর্থাৎ বৃত্তাকার লেখে বৃত্তের অভ্যন্তরে বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন, সেই 360 ডিগ্রি কোণের অংশ হিসাবে যদি কোনো তথ্য অর্থাৎ কোনো পরিসাংখ্যিক তথ্য যদি 360 ডিগ্রি কোণের অংশ হিসেবে উপস্থাপন করা হয়, তাহলে যে বৃত্তাকার লেখচিত্র গঠিত হয় তাকে বলা হয় পাই চিত্র। তা আমি বোর্ডে একটু লিখেছি পাই চিত্রের ডেফিনিশনটা। তোমাদের বইতে একটু অগোছালোভাবে হয়তো লেখা আছে, বইটা পড়ে ভালোভাবে বইতে উপলব্ধি করে সেখান থেকে কিন্তু তার সংজ্ঞাটা নিয়ে আসতে হবে। যদি প্রশ্ন হয় যে পাই চিত্র বলতে কি বোঝায়, তখন প্রথমেই কিন্তু আমরা ডেফিনেশনটা কি দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, বোর্ডে দেখো পাই চার্ট মানে পাই চিত্র। সংজ্ঞাটা একটু লেখানোর চেষ্টা করো। কোনো পরিসংখ্যান বৃত্তের কেন্দ্রে উৎপন্ন 360 ডিগ্রি কোণের অংশ হিসাবে উপস্থাপিত হলে যে বৃত্তাকার কি উৎপন্ন হয়, লেখচিত্র। যে বৃত্তাকার লেখচিত্র গঠিত হয় তাকে কি চিত্র বলা হয়, পাই চিত্র। তাকে পাই চিত্র বলে। পাই চিত্র কোন পরিসংখ্যান বৃত্তের কেন্দ্রে উৎপন্ন 360 ডিগ্রি কোণ, একটা বৃত্ত এর কেন্দ্রে 360 ডিগ্রি কোণ ধারণ করতে পারে, এই জন্য বলা হয়েছে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন 360 ডিগ্রি কোণের অংশ হিসাবে। তাহলে পরিসংখ্যান তো একটা রাশি দিয়ে পরিসংখ্যান হয় না, অনেকগুলো একাধিক রাশি দেওয়া হয় পরিসংখ্যান। সেই একাধিক রাশির প্রত্যেকটি পৃথকভাবে আলাদাভাবে 360 ডিগ্রি কোণের অংশ হিসাবে কতটুকু জায়গা দখল করতে পারে বৃত্তে, সেই জায়গাটুকুতে ওই তথ্য বা ওই রাশিগুলোকে স্থাপন করে বা রাশিগুলোকে লিখলে একটা বৃত্তাকার একটা চিত্র গঠিত হয়, যাকে আমরা লেখচিত্র বলতে। কারণ পাই চিত্র একটা বৃত্তাকার লেখচিত্র, বৃত্ত লেখ কিন্তু একটা লেখচিত্র, মানে ইহা একটি একটা ডায়াগ্রাম, একটা ডায়াগ্রাম। সেই ডায়াগ্রামটাকে আমরা বলবো কি পাই চিত্র। যেমন আমরা যারা ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট খেলায় একজন বোলার 10 ওভার বল করতে পারে। তো প্রথম ওভার বল করলো, 2টি রান ব্যাটসম্যানরা নিয়ে গেল। এইভাবে দ্বিতীয় ওভার থেকে যদি ব্যাটসম্যানরা 5টি রান নেয়, এভাবে তার 10টি ওভার থেকে ব্যাটসম্যানরা কতগুলি রান নিল, সেই রান কিন্তু এখন ক্রীড়া জগতে অর্থাৎ তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে এই বোলারের
বিভিন্ন ওভারে কত রান খরচ হলো তা কিন্তু একটা বৃত্তের মতো করে দেখায়, তোমরা নিশ্চয়ই জানো। আর এক্ষেত্রে এই ধরনের একটা চিত্র আমরা অনেক সময় কি লক্ষ্য করে থাকি, এই ধরনের একটা চিত্র লক্ষ্য করে থাকি যে কোন ওভারে কতগুলি রান সে নিয়ে গেল, প্রথম ওভারে কত রান নিল, দ্বিতীয় ওভারে কত রান নিল, তৃতীয় ওভারে কত রান নিল, চতুর্থ ওভারে কত রান নিল। এই যে বৃত্তাকার যে লেখচিত্রটা হয়, সে লেখচিত্রটাই হলো কি পাই চিত্র। একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হতে পারে? 360 ডিগ্রি কোণ উৎপন্ন হতে পারে। আমরা জানি চলন্ত বিন্দুর গতিপথকে বলা হয় রেখা, আর চলন্ত বিন্দুর গতিপথ যদি কোনো সমতলকে কি করতে পারে, আবদ্ধ করতে পারে, তাহলে যে বক্রাকার, যে বক্রকে রেখা উৎপন্ন হয় যা সমতলকে আবদ্ধ করলো, সেই বক্ররেখাকে আমরা বলে থাকি বৃত্ত। একটা নির্দিষ্ট স্থির বিন্দুর চারপাশে আরেকটা চলন্ত বিন্দু যদি একবার সম্পূর্ণভাবে ঘুরে আসে, তাহলে হ্যাঁ, স্থির বিন্দুর চারপাশে ঘুরে আসলো চলন্ত বিন্দু, একবার সম্পূর্ণভাবে ঘুরে আসলে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোথায়? ওই বৃত্তের কেন্দ্রে। তাহলে পরিসাংখ্যিক তথ্য, যেহেতু একটি বিষয়ের একটি ঘটনার কোনো পরিসংখ্যান হয় না, বহু ঘটনার হ্যাঁ ঘটতে হবে, অর্থাৎ পরিসংখ্যান হলো বহু ঘটনার কি সমাবেশ, বহু ঘটনাকে একসাথে করলে হয় পরিসংখ্যান। সেই ঘটনাগুলোর প্রত্যেকটা আলাদাভাবে 360 ডিগ্রির অংশ হিসাবে দেখানো হয় পাই চিত্রে। তা আশা করি পাই চিত্রের ডেফিনেশনটা বুঝতে পেরেছ। আমি পাই চিত্রের সংজ্ঞাটা আবারও বলছি, হ্যাঁ তোমরা মিলিয়ে নাও তোমাদের খাতার সাথে। কোনো পরিসংখ্যান বৃত্তের কেন্দ্রে উৎপন্ন 360 ডিগ্রি কোণের অংশ হিসাবে উপস্থাপিত হলে যে বৃত্তাকার লেখচিত্র গঠিত হয় তাকেই বলা হয় পাই চিত্র। এলো পাই চিত্রের ডেফিনেশন। এখন আমরা দেখব কিভাবে পাই চিত্র, পরিসংখ্যান থেকে পাই চিত্র অঙ্কন করে কিভাবে। তোমাদের পাঠ্যপুস্তকের 163 পৃষ্ঠাতে, পাঠ্য বইয়ের 163 পৃষ্ঠাতে একটা উদাহরণ রয়েছে। পাঠ্য বইয়ের 163 পৃষ্ঠাতে সেখানে কয়েকটি দুর্ঘটনার কথা বলেছে। হ্যাঁ, আর সেই দুর্ঘটনা মানে হলো কি মৃত্যু, আহত ইত্যাদি। তো এখানে বিভিন্ন দুর্ঘটনায় বাস, ট্রাক, কার, নৌযান, এই সব দুর্ঘটনায় কিছু মৃতের সংখ্যা উল্লেখ করেছে। তো তার থেকে আমরা একটা পাইচিত্র অঙ্কন করব। তো এই পাইচিত্র অঙ্কন করতে হলে গণসংখ্যার সমষ্টি নির্ণয় করতে হয়। প্রথমে কি করতে হয়? গণসংখ্যার সমষ্টি। আমার সাথে সাথে কি করো, আমার সাথে সাথে একটা ছক আঁকো। তোমাদের উদাহরণ যেটা কি, উদাহরণ 2, পৃষ্ঠা নম্বর কত? 163। উদাহরণ 2, পৃষ্ঠা নাম্বার 163। লক্ষ্য করো, 1 2 3 4। আমি একটা ছক এঁকেছি। তো এখানে লক্ষ্য করো, দুর্ঘটনা। প্রথম হলো দুর্ঘটনা, আমাকে লিখতে হচ্ছে দুর্ঘটনা, আর এই হলো মৃতের সংখ্যা। তো দুর্ঘটনা বাস, তারপরে হ্যাঁ ট্রাক, কার, নৌযান, ট্রাক, কার, নৌযান। তো বাসে দুর্ঘটনার সংখ্যা 450 জন। হ্যাঁ, তারপর ট্রাকে দুর্ঘটনার সংখ্যা 350, কারে 250, আর নৌযানে দুর্ঘটনার সংখ্যা 150। হ্যাঁ, তো এইখানে হলো মোট 1200। এই যে একে পাই চার্টে দেখাইতে হবে, তো এই পাই চিত্রে দেখাইতে হবে দুর্ঘটনা
মৃতের সংখ্যাটা হলো কি গণসংখ্যা। সবসময় মনে রাখতে হবে পাইচিত্র অঙ্কন করার জন্য গণসংখ্যার কি করতে হবে, সমষ্টি বের করতে হবে। অর্থাৎ পরিসংখ্যানের আলাদা আলাদা মানে ভিন্ন ভিন্ন কে তথ্যের সমষ্টিটা নির্ণয় করতে হবে। সেই ভিন্ন ভিন্ন তথ্যের সমষ্টিকে 360 ডিগ্রির প্রেক্ষাপটে 360 ডিগ্রির অংশ হিসাবে দেখাইতে হবে। তাহলে আমরা দেখলাম বাসে 450, ট্রাকে 350, কারে 250, নৌযানে 150 জন মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, ঠিক আছে, কোন এক বছর এই ঘটনা হয়েছে। মোট হইল 1200 জন। তো এই দুর্ঘটনাগুলিকে আমরা কি পাই চার্টে দেখাবো। পাই চার্টে দেখানোর জন্য এদেরকে 350 ডিগ্রির অংশ হিসাবে নিয়ে যেতে হবে। তো আমরা লক্ষ্য করি হ্যাঁ যে এই যে 1200 বৃত্তের কেন্দ্রে 1200 জনের জন্য উৎপন্ন হয় 360 ডিগ্রি। বৃত্তের কেন্দ্রে পাই চার্ট তো হলো বৃত্ত লেখচিত্র, ঠিক আছে, পাই চার্ট হলো বৃত্ত লেখচিত্র। তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, কোণকে ধারণ করে। বৃত্তের কেন্দ্র কত ডিগ্রি কোণ ধারণ করে? 360 ডিগ্রি কোণ ধারণ করে। এটা বৃত্তের কেন্দ্র 360 ডিগ্রি কোণ ধারণ করে। এই যে 360 ডিগ্রি কোণের প্রেক্ষাপটে আমরা কি করব, প্রত্যেকটা দুর্ঘটনার সংখ্যাকে আমরা ডিগ্রিতে নিয়ে যাব। সেটা হ্যাঁ কিভাবে হবে, যেমন 1200 জনের জন্য কি কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি, এটা পাটিগণিতে লেখা হোক। তাহলে একজনের জন্য কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি বাই 1200। তো বাস দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে কতজন? বাস দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে 450। 450 জনের জন্য উৎপন্ন হবে কোণ কত? 360 ডিগ্রি 450 1200। আমরা যদি এটাকে ভাগ করে ফেলি তাহলে কি দাঁড়াবে? তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি 100, উপরে গুণ ভাগ করলে আলটিমেটলি একটা রেজাল্ট আসবে। সেই রেজাল্টটা হলো কত? 135 ডিগ্রি। তোমরা কি করবে? তোমাদের সাধারণ ক্যালকুলেটরের সাহায্যে 360 গুণ 450, 360 এর সাথে ডিগ্রি আছে, ভাগ করতে হবে 1200 দিয়ে, 135 ডিগ্রি। তাহলে কি হলো? 450 জন বাস দুর্ঘটনায় মারা গেল। তারা বৃত্তের কেন্দ্রে দখল করবে কত ডিগ্রি কোণ? 135 ডিগ্রি কোণ হ্যাঁ দখল করবে বা 135 ডিগ্রি কোণ ধারণ করবে। এবার দেখি ট্রাক দুর্ঘটনায় মৃতের সংখ্যা কতজন? 350 জন। তো একইভাবে 350 জনের জন্য এখন একটা রেজাল্ট আমরা কি পেয়ে গেছি, একটা রেজাল্ট। এটাকে আমরা আদর্শ হিসেবে ধরবো। 12 ভাগের 300 কত? 60। 12 ভাগের 360। তো এখন 12 ভাগের 360 কে আমরা গুণ করব কত দিয়ে? 350 দিয়ে। এই যে 350 জনের জন্য কোণ 12 ভাগের 360 গুণ 350। তাহলে এই ক্ষেত্রে একটা রেজাল্ট আসবে। হ্যাঁ, সেই রেজাল্টটা হবে উপর দুটো গুণ ভাগ করলে, যেমন গুণ ভাগ করলে কি হবে? এখানে অবশ্য গুণ ভাগ করে দেখানো যেতে পারে। 10 দিয়ে ভাগ করলে হবে 35, 10 দিয়ে ভাগ করলে হবে কত? 120। 120 দিয়ে যদি আমরা ভাগ করি 3, হ্যাঁ এটা হবে 3। তাহলে দাঁড়াচ্ছে কত? 105 ডিগ্রি। তাহলে ট্রাক দুর্ঘটনায় মারা গেল 350 জন। তাদের জন্য বৃত্তের কেন্দ্রে একটা কোণ কে উৎপন্ন হয়েছে, সেই কোণটা কত ডিগ্রি? 105 ডিগ্রি।
তো একইভাবে আমরা বের করব কার দুর্ঘটনায়। মৃতের সংখ্যা কতজন? 250 জন। সেই ক্ষেত্রে উৎপন্ন কোণ হবে 360 গুণ 250 আর নিচে হবে কত? 1200। এই ক্ষেত্রে উৎপন্ন হয় কত ডিগ্রি? 75 ডিগ্রি। 75 ডিগ্রি আমরা যদি ভাগ করে দেই 75 ডিগ্রি। বাকি থাকে একটি নৌযান দুর্ঘটনায় মৃতের সংখ্যা কত? 150 জন। সেই 150 জনের জন্য কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় তা আমরা বের করে ফেলি। এখানে হবে 150। হ্যাঁ, তোমরা ক্যালকুলেশন করে ফেলো খাতায়, দেখবে না কখনো। গণিত দেখতে হবে, উপলব্ধি করতে হবে, খাতায় লিখতে হবে, তাহলে ঝালাই হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা 150, যদি এখানে 150 লিখি তাহলে হ্যাঁ এইগুলি ভাগ করলে 15 আর হলো 2, 15 আর হলো 3, 15 কত হবে? 45 ডিগ্রি। তাহলে আমরা বের করে ফেললাম কে বিভিন্ন দুর্ঘটনায় মৃতের সংখ্যার 360 ডিগ্রি কোণের অংশ হিসাবে কত কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো। প্রথম উৎপন্ন হলো কত ডিগ্রি? 105 ডিগ্রি। প্রথমটা 450 জনের জন্য উৎপন্ন হলো 135 ডিগ্রি। 350 জনের জন্য উৎপন্ন হলো 105 ডিগ্রি। এগুলি কিন্তু আমি যে নিচে নিচে লিখছি, তোমাদের কিন্তু লিখতে হবে না, দেখানোর জন্য। 250 জনের জন্য সেখানে উৎপন্ন হবে এটা হবে 75 ডিগ্রি, আর এই হলো 45 ডিগ্রি। এই যে চারটি রাশি এখানে লক্ষ্য করো, 135, 105, 75 এবং কি 45। এই চারটিকে যোগ করলে কত হয়? তোমরা ক্যালকুলেটর বাটন চাপতে থাকো, যোগ করে দেখো 360 ডিগ্রি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বাস দুর্ঘটনার জন্য বৃত্তের অভ্যন্তরে 360 ডিগ্রি কোণ আঁকতে হবে। 360 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো আমরা যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকবো, যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকবো, যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত আমরা আঁকবো। যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করো। সেই বৃত্তের কেন্দ্রে প্রথমে আমরা বাস দুর্ঘটনার জন্য 135 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। কিভাবে উৎপন্ন হলো বিষয়টা আমি আবার এক বাক্যে বলি। পরিসংখ্যানের উপাত্ত, প্রত্যেকটা উপাত্ত 360 ডিগ্রির অংশ হিসাবে কত ডিগ্রিতে পরিণত হয় তা বের করতে হবে। 360 ডিগ্রি। এই জন্য গণসংখ্যা, ছাত্র সংখ্যা, গণসংখ্যা, তারপরে বেতন, তারপরে হলো উচ্চতা, এইগুলি হলো গণসংখ্যা। তোমাদের এই যে ছক দেওয়া থাকবে, ছকের নিচের অংশে যেটা থাকে তা হলো গণসংখ্যা। এই গণসংখ্যার মোট বের করতে হবে, তা দ্বারা 360কে ভাগ করতে হবে। তারপরে পরিসাংখ্যিক তথ্য আলাদা আলাদাভাবে তা দিয়ে গুণ করতে হবে, সেই ভাগফলকে গুণ করতে হবে। অর্থাৎ এখানে আমরা কি করেছি? 1200 দ্বারা 360কে ভাগ করেছি। অর্থাৎ 360 ডিগ্রিকে 1200 দিয়ে ভাগ করে ভাগফলকে 450 দিয়ে আমরা কি করেছি? গুণ করেছি। ফলে বাস দুর্ঘটনায় কি 135 ডিগ্রি কোণ বৃত্তের কেন্দ্রে কি দেখা যাচ্ছে। একইভাবে বাকিগুলো কি আমরা সম্পন্ন করছি। তাহলে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করো। সেই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? ব্যাসার্ধ। আমরা একটা ব্যাসার্ধ দেখাইলাম। এখন তোমরা চাঁদার সাহায্যে এই কোণগুলি অঙ্কন করবে। তোমরা সবাই হাতে কি নিয়ে নাও? চাঁদা নিয়ে নাও, হাতে চাঁদা নিয়ে নাও। তো চাঁদার সাহায্যে চাঁদাটা এইভাবে বসিয়ে দাও, চাঁদাটাকে বসিয়ে দাও। তোমাদের হাতে চাঁদা আছে নিশ্চয়ই, চাঁদাটাকে এইভাবে বসিয়ে দাও। চাঁদার সাহায্যে কোণ অঙ্কন করা, নিশ্চয়ই সবাই চাঁদার সাহায্যে কোণ অঙ্কন করতে পারে। তাইলে এখন এখানে চাঁদার সাহায্যে আমরা কোণ অঙ্কন করব। তো এই যে চাঁদাটা বসানোর পর
চাঁদাটা যখন আমরা এইভাবে বসাবো, বসানোর পর এখানে হ্যাঁ চাঁদাটা বক্রাকার, সেখানে দেখবা যে দুটা স্কেল আছে, একটা স্কেলে 0 থেকে চলে গেছে 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি এইভাবে চলে গেছে। আরেকটা উল্টার দিক থেকে গেছে, যেটা উল্টার দিক থেকে আসছে ওটা কিন্তু কাউন্ট করবে না, কাউন্ট করবে কোনটা, যেটা 0 থেকে চলে গেছে সেটা কাউন্ট করবে। তো এখন চাঁদাটা বসানোর পর, এখানে চাঁদা বসানোর পর 0 ইত্যাদি ইত্যাদি 20, 100, হ্যাঁ 90, 90 যদি হয় 110, 20, 30, এইরকম একটা কি বিন্দু আমরা খুঁজে পাবো, তাকে কেন্দ্রের সাথে যোগ করে দেব। তাহলে যোগ করে দিলে এখানে 105 ডিগ্রি, সে 5 ডিগ্রি কোণটা লিখতে হবে না। তাহলে 105 ডিগ্রি কোণ তুমি যে চাঁদার সাহায্যে অঙ্কন করেছো, হ্যাঁ জানো কি ইহা কার জন্য করেছো, কোন দুর্ঘটনার জন্য? 135 ডিগ্রি, 135 ডিগ্রি 90, 135 ডিগ্রিটা আরেকটু হ্যাঁ বড়, আরেকটু বড় হবে, এত নয়, এই 135 ডিগ্রি কোন দুর্ঘটনার সংখ্যার জন্য উৎপন্ন হয়েছে? নিশ্চয়ই বলবে বাস দুর্ঘটনার জন্য। তাহলে এখানে লিখে দিবে কি বাস। তারপরে ট্রাক দুর্ঘটনায় 350 জন কে মৃত্যুবরণ করেছে, তাদের জন্য কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছিল? 105 ডিগ্রি। তো এখান থেকে আমরা 105 ডিগ্রি কোণ আমরা আঁকবো। এখান থেকে আমরা সেই চাঁদার সাহায্যে আমরা কিন্তু এই কাজটা করব। চাঁদাটা বসাইবো 0 সাথে মিলিয়ে, 0 থেকে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, ঠিক আছে 100, 105। তো এখানে যদি আমরা 105 এরকম একটা বিন্দু যদি আমরা পেয়ে যাই, তাকে আমরা যোগ করে দেব। তো এই যে এইটুকু উৎপন্ন হয়েছে 105, এই 105 ট্রাক দুর্ঘটনার জন্য, এখানে রেখে দিব কি ট্রাক দুর্ঘটনায় এই কোণটা উৎপন্ন হয়েছে। তারপরে কার দুর্ঘটনা উৎপন্ন হয়েছে? 75 ডিগ্রি, সেই 75 ডিগ্রিটা আমরা এখানে এঁকে দেব। তো 75 ডিগ্রি ওই চাঁদার সাহায্যে একইভাবে যদি আমরা 75 ডিগ্রি কোণ অঙ্কন করি, তাহলে সেটা হলো কার দুর্ঘটনায়, প্রাইভেট কার দুর্ঘটনায় হ্যাঁ 250 জন নিহত হয়েছিল, তার জন্য বৃত্তের কেন্দ্রে উৎপন্ন হয়েছে 75 ডিগ্রি কোণ। সর্বশেষ নৌযান, তো বাকিটা 45 ডিগ্রি। আর তাহলে এটা হলো তোমার, এটা হলো কি নৌযান। তাই হয়ে গেল প্রদত্ত তথ্যে পাই চিত্র, প্রদত্ত পরিসংখ্যানের পাই চিত্র। এই কিন্তু একটা পরিসংখ্যান, যেটাকে নাকি ছক আকারে দেখানো হয়েছে, ছক আকারে উল্লেখ করা হয়েছে। প্রদত্ত পরিসংখ্যানের পাই চিত্র, ওইটাই রেজাল্ট। এই হলো পাই চিত্র। এখন মিলিয়ে দেখো ক্রিকেট খেলার তথ্য যখন প্রচার করে টেলিভিশনে, তখন এই ধরনের দেখাচ্ছে। অর্থনীতির পাতা, পত্রিকার যখন অর্থনীতির পাতা দেখো, বাজেট ঘোষণা করার পর কোন খাতে কত টাকা বরাদ্দ রেখেছে সেটাও কিন্তু পাইচিত্রের সাহায্যে এইভাবে পাইচিত্র অঙ্কন করে দেখানো হয়। তাহলে পাইচিত্র সম্পর্কে যে মৌলিক ধারণা, সেখানে আমি আরেকটু যোগ করি। পাইচিত্র আসলে আমাদের বাস্তব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পাইচিত্রের সাহায্যে আমরা কি করতে পারি? বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে তথ্যকে আমরা সহজে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, খুব সহজে সংক্ষিপ্ত আকারে, যা নাকি দর্পণ হিসাবে ব্যবহৃত হয়। পরিসংখ্যানের দর্পণ বলতে পারি আমরা পাইচিত্রকে। অর্থাৎ পাইচিত্র দেখে আমরা কোনো ঘটনার যে পরিসংখ্যান, কোনো ঘটনার যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান সম্পর্কে আমরা কি পেয়ে যাই? ধারণা পেয়ে যাই। যেমন অর্থনীতির ক্ষেত্রে, বাজেটের ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে, তারপরে রেজাল্টের ক্ষেত্রে। যেমন তোমাদের যদি রেজাল্টের কথা বলি, জেএসসি পরীক্ষা 2020 সনের যারা পরীক্ষার্থী আছে, মোট কতজন স্টুডেন্ট পাস করলো, তাদের মধ্যে জিপিএ 5 পেয়েছে কতজন?
হ্যাঁ, এ গ্রেড পেয়েছে কতজন, এ মাইনাস পেয়েছে কতজন, বি গ্রেড পেয়েছে কতজন, তারপরে যদি অকৃতকার্য হয়ে থাকে তাদের সংখ্যা কতজন। তাহলে পাইচিত্রে এই তথ্যটা সহজে কিন্তু উপস্থাপন করা যায়। তাই কি বলতে পারি না যে পাইচিত্র যে কোনো ঘটনার কি দর্পণ, অর্থাৎ পাইচিত্রের দিকে তাকালে আমরা ওই ঘটনায় ওই বিষয়ে হ্যাঁ যা যা ঘটেছে ওই ক্ষেত্রে হ্যাঁ যা যা ঘটেছে তা আমরা পাইচিত্রতে কি করতে পারি, হ্যাঁ সহজেই হ্যাঁ উপলব্ধি করতে পারি, বর্ণনা করতে পারি পাইচিত্রের সাহায্যে। তাছাড়া তোমাদের ইংরেজির ক্ষেত্রে অষ্টম শ্রেণীতে না হোক পরবর্তী ক্লাস ইংরেজির ক্ষেত্রে কিন্তু পাইচিত্র দেওয়া থাকে। সেই পাইচিত্র থেকে বিভিন্ন বিষয় কি করতে হয়, বর্ণনা করতে হয়। সুতরাং পাইচিত্রটা কি আমাদের বাস্তব জীবনের একটা কি অংশই আমরা বলতে পারি, আমাদের বাস্তবতার ক্ষেত্রে একটা অংশ বলতে পারি। বিভিন্ন ক্ষেত্রে পাইচিত্রের ব্যবহার তোমার থাকে। এই যে এখন বর্ষা মৌসুমে সারা দেশে আম, জাম, কাঁঠাল, লিচু, ঠিক আছে, এই যে ফলগুলো, হ্যাঁ কোন ফল কৃষকরা বিক্রি করে কত টাকা উপার্জন করলো, কত টাকা আয় করলো, তা কিন্তু পাইচিত্রের সাহায্যে দেখানো যেতে পারে। তো এই যে ফলের ক্ষেত্রে হোক, স্টুডেন্টদের প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে হোক, বিভিন্ন দুর্ঘটনার কথা যদি বলি সেই ক্ষেত্রে হোক, তারপরে বাংলাদেশের জাতীয় সংসদে যে বাজেট উত্থাপিত হয় সে বাজেটে কোন খাতে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে এই কিন্তু আমরা পাইচিত্রে উল্লেখ করতে পারি। খুব সহজেই সেখান থেকে আমরা বর্ণনাও করতে পারি। তো আশা করি পাইচিত্রটাকে উপলব্ধি করতে পেরেছ এবং আমরা পরিসংখ্যান থেকে কিভাবে পাইচিত্র অঙ্কন করতে হয় তাও কিন্তু আমরা দেখে নিলাম। আমরা পরবর্তী ক্লাসে তার উল্টাটা দেখব, পাইচিত্রের একটা উল্টা রেজাল্ট কিন্তু আমরা দেখব, অর্থাৎ পাইচিত্র থেকে কিভাবে আমরা পরিসংখ্যান তৈরি করতে পারি তা দেখব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি।